ডক্টর ইউনূসের নেতৃত্বে কোনো জাতীয় সরকার করার কথা এই মুহূর্তে বিএনপির মাথায় বা চিন্তায় বা সমন্বয় আছে কিনা? জনাব হারুনুর রশিদ, আমি জানতে চেয়েছিলাম, আপনার প্রশ্নগুলি করেছি, আমি সময় নষ্ট করছি, আপনার কাছে যাচ্ছি সরাসরি। জি, আমি জনাব হারুনুর রশিদ। জি, ধন্যবাদ। নাইমুল ভাই তো দীর্ঘ লম্বা বক্তব্য রাখলেন। ওনার বক্তব্য আর প্রধানমন্ত্রীর বক্তব্য কিন্তু অভিন্ন ডক্টর ইউনূসের ব্যাপারে। আর আইনের শাসনের কথা উনি বললেন, বাংলাদেশে উনি কি মনে করেন, আমি নাইমুল ভাইকে প্রশ্ন করছি, ওনার বক্তব্য সময় উনি জানাবেন, বাংলাদেশে কি এখন আইনের শাসন বিদ্যমান এটা মনে করেন? বর্তমান যে চিফ জাস্টিস উনি বিদায়ের সময় কি বললেন, একজন অ্যাপিলেট ডিভিশনের বিচারক কয়দিন আগে আপনার কি বক্তব্য দিয়েছেন, এই বিষয়গুলো কি আপনি মনে করেন যে আমাদের বিচার বিভাগ এখন নিরপেক্ষভাবে কাজ করছে? এটা আপনার কাছে আমি প্রশ্ন রাখছি। আইনের শাসনের ক্ষেত্রে সুস্পষ্ট ভাবে বলবো যে সুশাসনের সংজ্ঞাই হচ্ছে, আমি যাচ্ছি, আমার ওই প্রশ্নতে যাব। নাইমুল ভাই যে কথা বলেছে আমাকে উত্তর দিতে দেন। এক্স্যাক্টলি, আমি শুধু প্রশ্নটা করি হারুন ভাই, আইনের শাসন বাংলাদেশে বিদ্যমান কিনা সেটা একটা প্রশ্ন, কিন্তু ডক্টর ইউনূসের বিরুদ্ধে বেআইনি কিছু করা হচ্ছে কিনা সেটা কিন্তু আরেকটা প্রশ্ন। মানে যা কিছু করা হচ্ছে সেটা আইনের ভেতরে অবশ্যই। আচ্ছা, জি জি। আচ্ছা, বাংলাদেশ সম্পর্কে তো আপনি তো বাংলাদেশেরই একজন সিটিজেন, আপনি বাংলাদেশ থেকে এখন বর্তমানে বনে অবস্থান করছেন জার্মানি। বাংলাদেশের ক্ষমতাসীনরা একজন সাধারণ নাগরিককে হয়রানি করতে পারে, এটা কি আপনাকে বলার অপেক্ষা রাখে কোনো? বাংলাদেশে আপনি নিজেই আমাদের নাইমুল ভাইকে প্রশ্ন করেছেন যে প্রফিটের অংশ শ্রমিকদের কাছে যে বিতরণটা করা হবে সেটা কি শুধু তার প্রতিষ্ঠানের জন্য? বাংলাদেশে আরো বড় বড় শিল্প প্রতিষ্ঠান নাই? সেই সমস্ত শ্রমিকরা কি তাদের ওই লভ্যাংশ পায়? তারা কি মামলা করার সুযোগ পাচ্ছে? তারা কি আইনের আশ্রয় নিতে পারছে? এই বিষয়গুলো কিন্তু আপনি বলেছেন তাকে। নাইমুল ভাই প্রশ্নগুলো এড়িয়ে গেছে, বলেছে না ভালো। আমার প্রশ্ন হচ্ছে নাইমুল ভাইয়ের কাছে আমি এই জন্যই জানতে চাচ্ছি যে আইনের সুশাসনের সংজ্ঞা একটি মাত্র আমি বলবো যে আইন প্রয়োগের ক্ষেত্রে যদি তারতম্য এবং বৈষম্য করা যাবে না, সে সরকারি দল না বিরোধী দল। আপনি ক্ষমতায় আসলেন, আপনার বিরুদ্ধে 8,000 10,000 মামলা ছিল, আপনার প্রধানমন্ত্রী থেকে, মন্ত্রী পরিষদের সদস্য থেকে, এমপি থেকে, আওয়ামী লীগের নেতা কর্মীদের নামে সেই মামলা আপনি প্রত্যাহার করলেন। আপনি বললেন যে এস কে সিনহা প্রধান বিচারপতি, বললেন যে শেখ হাসিনার মামলা চলবে না, বেগম জিয়ার মামলা চলবে। এটা কি আইনের শাসনের আপনার সুশাসনের সংজ্ঞার মধ্যে পড়ে? আমি শুধু একটা উদাহরণ দিলাম। আমি এই জন্য আপনাকে বলছি না, উনি যেভাবে কথা বলছে, উনি একজন সিনিয়র সাংবাদিক, উনি যেভাবে বক্তব্য দিচ্ছেন, উনার বক্তব্য এবং প্রধানমন্ত্রী, আমি প্রথমেই আপনাকে বলি আমি ডক্টর ইউনূস নিয়ে বেশি আলোচনা করতে চাই না, অনুমান নির্ভর আমি কোনো বিষয়ে বক্তব্য দিতে চাই না। ডক্টর ইউনূস উনি যেভাবে বক্তব্য নিয়ে আসলেন, উনি কিন্তু অভিযুক্ত করতে পারেননি যে ডক্টর ইউনূসের এমন কোনো প্রমাণপত্র নাই যে উনি আপনার এই পদ্মা সেতু নির্মাণের ক্ষেত্রে কোনো চিঠি পত্র আদান প্রদান কোনো কিছু করেছে। কিন্তু উনি একজন যেহেতু নোবেল বিজয়ী বাংলাদেশের ব্যক্তিত্ব, অনেক বিশ্ববরণ্য লোকের সাথে তার যোগাযোগ, ধরে নিয়েছে যে তিনি এই বিষয়গুলো। কিন্তু হারুন ভাই, আপনার কাছে কি মনে হয় না যে ডক্টর ইউনূস একজন দল নিরপেক্ষ লোক হিসেবে, একজন নোবেল লরেট হিসেবে, সারা হিসেবে পরিচিত বলে তিনি যদি এটার বিপক্ষে না থাকতেন, সেই সময় তিনি অন্তত পক্ষে এটার ব্যাপারে কোনো একটা উদ্যোগ নিতেন বা কথা বলতেন? আপনার এটা মনে হয় না? সেটার ব্যাপারে কি আপনার প্রধানমন্ত্রী তার কাছ থেকে কোনো সহযোগিতা চেয়েছিল? সেরকম তো কোনো আমাদের জানা না। প্রধানমন্ত্রী নোবেল বিজয়ী আপনার না, আমি আমার জানা নাই এরকম যে আপনার একটা ইউনূস উনাকে যেভাবে আপনার অশ্লীল অসভ্য ভাষায় গালিগালাজ করেছে, উনাকে বলতে পারতো তো যে আমার বাংলাদেশে একটা পদ্মা সেতু হবে, আপনি আমাদের একটু সহায়তা দেন। বাংলাদেশ বিশ্ব ব্যাংকের সাথে আপনার ভালো সংযোগ আছে, যোগাযোগ আছে, আপনার ওবামার সাথে যোগাযোগ আছে, আপনি একটু বিষয়টা আমাদেরকে যতটুকু পারেন সহায়তা করেন। এরকম তো আমি কোনো বক্তব্য শুনিনি। দ্বিতীয়ত নাইমুল ভাই যে কথাগুলো বলছে, ওনার বক্তব্য উনি কিন্তু সিনিয়র একজন সাংবাদিক, আমি খুব মনোযোগ সহকারে শুনেছি, এবং ওনার কথার মধ্যে এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দের কথার মধ্যে কিন্তু ন্যূনতম কোনো পার্থক্য নাই। আমাকে যে প্রশ্নগুলো আপনি করেছিলেন, দেখেন বাংলাদেশে 75-এর 15ই আগস্ট যে পট পরিবর্তন হয়েছে এবং তার পট পরিবর্তনের পর ক্ষমতায় কারা এসছে, আপনার ইন্ডিমিনিটি অধ্যাদেশ কারা জারি করেছে, তৎকালীন সময় কারা প্রেসিডেন্ট ছিল, কারা মন্ত্রী পরিষদের সদস্য ছিল, বর্তমান প্রধানমন্ত্রী জোটের শরিক কারা, এই বিষয়গুলো বিবেচনা নিতে হবে। আপনি আজকে বিএনপি আওয়ামী লীগের প্রতিপক্ষ, আজকে বিএনপি আজকে আওয়ামী লীগকে যে মানুষ বিএনপির আওয়ামী লীগের পরিবর্তে বিএনপি কি মানুষ ভাবে, যে কারণে আজকে দেখেন যে সমস্ত আওয়ামী বিরোধী লোকজনগুলোকে, যারা শেখ মুজিবের চামড়া দিয়ে ডুগডুগি বানাতে চেয়েছে, যারা শেখ মুজিবের চামড়া তুলে নিতে চেয়েছে, যারা অশ্লীল অশ্রব্য ভাষায় গালিগালাজ করেছে, তারা কিন্তু এখন শেখ হাসিনা মন্ত্রিসভার সদস্য পর্যন্ত আছে। সুতরাং আজকে বেগম খালেদা জিয়া বা তারেক রহমান বা জিয়া পরিবারকে যেভাবে আপনার আওয়ামী লীগের নেতারা অশ্লীল অশ্রব্য ভাষায় কথা বলেন, মামলা শাস্তি দিয়ে যেভাবে কথা বলেন, আজকে সরকারের পতন হোক, 111-এ যে মামলাগুলো স্থগিত আছে সেগুলো যদি চালু হয়, দেখবেন কি অবস্থা হয়। আজকে বাংলাদেশে আমি নাইমুল ভাইকে 15 বছর থেকে, উনি তো সিনিয়র সাংবাদিক, উনার এই সময় তো উনি গায়েবী মামলার শিকার হন নাই। উনি যেটা বললেন যে আজকে রাজনৈতিকভাবে ডক্টর ইউনূসকে বলছেন, জি
আমি ডক্টর ইউনূসকে আপনি বলছেন যে ডক্টর ইউনূসকে রাজনৈতিকভাবে হয়রানি করা হচ্ছে, আমি 100 বার বলবো যে অবশ্যই রাজনৈতিকভাবে হয়রানি করা হচ্ছে, এটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত। এটা আপনি যে আপনার মোবাইলের যার মধ্যে এসছে 93% মানুষ বলছে বাস্তব সত্য, তার কারণ সরকার তো আরো তো বাংলাদেশের লোক আছে, তাদের বিরুদ্ধে তো এরকম করতে হতো। বাংলাদেশে একটা জায়গায় ঘটনা ঘটে, বাংলাদেশের সমস্ত জেলায় মামলা হয়, এটা কি নতুন আপনার এই সরকারের আমলে? একই ঘটনা নিয়ে, এবং সেখানে ওই আসামিদেরকে আপনার সেই জেলাগুলোতে যে হাজিরা দিতে হয়, কি একটা জুলুমের শাসন দেশে কায়েম হয়েছে, এটিকে অস্বীকার করার পথ আছে? নাইমুল ভাইরা আজকে একজন সিনিয়র সাংবাদিক হিসাবে একসময় তো ওনারা পত্রপত্রিকা ভালো লেখালেখি করতেন, কিন্তু এখন সরকারের সাথে সংযোগ থাকার কারণে এই বিষয়গুলো কিন্তু আজকে ওনারা পরিষ্কার করে বলা সাহস করেন। আমি স্পষ্ট ভাবেই বলছি, আপনি স্পষ্ট করে বলছেন। প্রশ্ন করেছেন সর্বশেষ যে প্রশ্নটি করছেন যে ডক্টর ইউনূসকে নিয়ে জাতীয় সরকার বা এরকম কোন সরকারের ব্যাপারে আমি অনুমান নির্ভর কোনো কথা বলতে পারবো না, কারণ এই ব্যাপারে আমি এইসব বিষয়ে কোনো আমার ধারণাও নাই, এই বিষয়ে আমার কোনো আপনার বিষয়ে আমার কোনো বিষয়ে বলতে পারবো না, কারণ এটা অনুমান, এটা পত্রপত্রিকা আসছে যেহেতু ডক্টর ইউনূসকে নিয়ে আপনার কথাবার্তা হচ্ছে, মনে করছে যে ডক্টর ইউনূস কি মনে হয় আপনার এতে নিয়ে আসা হবে, এটা অনুমান করছে অনেকে, কিন্তু এই অনুমানের ব্যাপারে আমি কোনো আপনার মন্তব্য করতে পারবো না। আমার মনে হয় যে আমি শুধু একটা প্রশ্ন করতে চাই, আপনি ৭৫-১৫ আগস্টের পরে কে ক্ষমতা আসছিল সেই প্রসঙ্গের কথা বললেন বলে আমি আবার এখানে ফিরে আসছি। আপনি ইনডেমনিটি বিলটা যখন আসলো আমার কাছে মনে হয় যে তখন এটি একটু ঘুরে দেখানো দরকার যে আসলে রাষ্ট্রীয় ক্ষমতায় তখন কে ছিল। আমার কাছে মনে হয় যে প্রেসিডেন্ট জিয়ার সরকার থেকে শুরু করে খালেদা জিয়া সরকারের সময় বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের যেভাবে পুরস্কৃত করা হয়েছে সেটি আসলে বারবার এটি নিয়ে আমাদের এই প্রশ্ন পরিষ্কার করতে হবে। যদি সেই খুনের সাথে সেটা দায় না থাকে, এখনো ৭৫-এর পরাজিত শক্তি বলছেন জনাব তারেক রহমান, এখনো ৭৫-এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, এই স্লোগান আমরা শুনছি। জনাব হারুনুর রশিদ, এই বিষয়গুলি কিন্তু আসলে একটু পরিষ্কার করা দরকার। আপনি তারেক রহমান বক্তব্য শুরু করেছেন ৭৫-এর পরাজিত শক্তি বলে। না, আমি শুনেছি বিষয়টা হচ্ছে, দেখেন জিয়া রহমানকে আপনি অভিযুক্ত করছেন, এরশাদ 9 বছর ক্ষমতায় ছিল, ফ্রিডম পার্টি কার সময় আপনার পুরস্কৃত করেছেন, তারা সবাই পুরস্কৃত করেছেন। জি, তো আজকে জিয়া রহমানকে শুধু আপনি দোষারোপ করছেন কেন? আপনার জেনারেল এরশাদ শেখ হাসিনার বিশেষ দূত, বিরোধী দলের নেতা, তাকে আপনি নিয়ে জোট সরকার গঠন করছেন, মহাজোটের শরীক। তো এইটা ডাবল স্ট্যান্ডার্ড। আমি যে বললাম যে বিভ্রান্ত দল, যে যারা আপনার শেখ মুজিবের এই সমস্ত ঘটনাগুলোর সাথে জড়িত, তারাই কিন্তু শেখ হাসিনা চারিদিকে আপনার পরিবেষ্টিত করে আছে। আপনি শুধু জিয়া রহমানের দিকে আঙ্গুলি তুলছেন। ওই সময় সেনাবাহিনী প্রধান কে ছিল, বিমান বাহিনীর প্রধান কে ছিল, আপনার বিডিআর এর প্রধান কে ছিল, আপনার রক্ষী বাহিনীর প্রধান কে ছিল, তারাকে কিন্তু আপনি দোষী সাব্যস্ত করছেন না। তারাকে সবগুলোকে আপনি নিয়ে আপনি এমপি বানাচ্ছেন, মন্ত্রী বানাচ্ছেন, তারা শুধুমাত্র আপনার আঙ্গুলি নির্দেশ করছেন জিয়া রহমানের দিকে, কেন তারা তো তখন ক্ষমতায়, জিয়া রহমান তো তখন সেকেন্ড ইন কমান্ড, জিয়া রহমান তো মূল কমান্ডে ছিল না, জিয়া রহমানকে বন্দী পর্যন্ত করা হয়েছিল। সুতরাং যারা ওই সময় রাষ্ট্রীয় ক্ষমতার বিভিন্ন পদ পদবিতে ছিলেন তারা কোথায় ছিল? জিয়া রহমান নিজেই তো বলেছেন, তার বই লেখার মধ্যে দেখেন বিচারপতি তারা তখন কোথায় ছিল, তারা কেন আপনার বেরিয়ে আসলো না সেই সময় একজন সেনাবাহিনী বিদ্রোহ অফিসারের বিরুদ্ধে? সেই সময়কার প্রেসিডেন্ট বিচারপতি সায়েমের একটা বই আছে, সেই বইয়ের মধ্যে আসলে জিয়া রহমানের যে প্রকৃতপক্ষে ক্ষমতায় ছিলেন সেই সম্পর্কে তিনি বিস্তারিত বলেছেন। যাই হোক, জনাব হারুনুর রশিদ, আপনি আপনার পয়েন্ট একদম স্পষ্ট করেছেন, দর্শকরা বলছেন জনাব হারুনুর রশিদ স্পেসিফিক কিছু প্রশ্ন জনাব নাইমুল ইসলাম খানের কাছে করেছেন এবং বলেছেন জনাব নাইমুল ইসলাম খানের বক্তব্য এবং আওয়ামী লীগের বক্তব্য এক। আমি আমার নতুন প্রশ্ন না করে জনাব নাইমুল ইসলাম খানের রেসপন্ড এই সম্পর্কে একটু শুনতে চাচ্ছি। হারুন ভাই একটা সুবিধা নিয়ে নিল, কারণ আমি পরে কার্টেসি সেক আমি হারুন ভাইকে রেসপন্ড করতে চাই নাই, কারণ এটা ঠিকও না। আমি আপনার প্রশ্ন অনুযায়ী কথা বলছিলাম। হারুন ভাইয়ের কোনো বক্তব্যের ব্যাপারে আমি কোনো পাল্টাপাল্টি কথা বলি নাই আমার পর্বে, কিন্তু এখন আবার উনি আমাকে শুধু প্রশ্ন করলেন তা না, উনি কিছু মানে একটু সম্মানহানিকর কথাও বলেছেন। নাম্বার 1, যে উনি বলেছেন আমি সরকারের সাথে যুক্ত। তো এইটা তো আপনি যে এত অনুমান নির্ভর কিছু বলেন না, এটা কোন তথ্যে উপাত্তের ভিত্তিতে আপনি এটা বললেন? আমি কি করেছি? সরকারের কোনো পদ নিয়েছি? সরকারের সাথে বিনা পয়সায় ঘুরেছি? আমি কি কোনো প্লট নিয়েছি? আমার সময় আমার পত্রিকা, আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, বিরোধী দলের পত্রিকা এত সাফার করে নাই, আমার পত্রিকা নিয়মিত যত সাফার করতেছে। আর আপনি কিনা আমাকে কি বললেন যে সরকারের সাথে যুক্ত। তো এটাও তো আপনি একটা সুবিধা নিলেন লাইভ টক শোতে, সম্পূর্ণ অনুমান নির্ভর এবং একটা ভুয়া কথা। ভাই হারুন, আমি ভদ্রতার কারণে এর বেশি আর বলতেছি না। তারপরে আপনি বললেন আমি এড়িয়ে গেছি, আমি কোনো কিছু এড়িয়ে যাইনি, আমি ওটা রেসপন্ড করেছি, আপনি হয়তো শুনেন নাই। আবারও বলি, আইনের শাসন এই দেশে আছে কিনা, এই দেশে গণতন্ত্র আছে কিনা, আমি আপনার সাথে যে কোনো ডিবেটে আসতে প্রস্তুত এবং আমার নিজস্ব মতামত আছে। আমাদের
গণতন্ত্রের সমস্যা আছে, আমাদের আইনের শাসনেও সমস্যা আছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শেষ দিন হলেও আমাদের খালেদ মহিউদ্দিনের খুব ঘনিষ্ঠ মানুষ, উনি খুবই মানে কিছুটা অন্তত ধারণা দিয়ে গেছেন। কিন্তু আমি শুধু এইটুকু বলতে চাই যে দেখেন, আইনের শাসনে এই কথাটা বলা যায় যে আমাকে আপনি এই অভিযোগে, এই আইনে অভিযুক্ত করলেন, হারুন সাহেবকে তো করলেন না। এইটা কোর্টে এরকম কোনো আর্গুমেন্ট চলে না, আপনাকে আপনার কথাটাই বলতে হবে। আমি সেইটাই বলছি যে আইনের শাসনের আমাদের এখানে যাত্রা শুরু হয়েছে। আমেরিকাতে এই মুহূর্তে সবাই বলছে এই খালেদ মহিউদ্দিনের যে সার্ভে, এটা কিন্তু কারেক্ট। লাইবুল ভাই, আমি এক মিনিট, আপনার আলোচনার জন্য সুবিধা হবে। লাইবুল ভাই, মাঝখানে বলেন, আপনি পরে বলেন, আমি এখন আর আপনাকে নিয়ে বলছি না, আপনাকে নিয়ে যেটা বলার বলে ফেলছি, আপনার সময় আপনি বলেন, আমি ধৈর্য রাখছি। আমি শুধু বলছি যে এই যে মানে কোর্টে একজন রাষ্ট্রপতিকে বিচারে আনা, একজন প্রধানমন্ত্রীকে বিচারে আনা, এগুলি কিন্তু আমাদের আইনের শাসনের ইতিহাসে বড় বড় মাইল ফলক হবে। আপনি আমি যেটাই মনে করি না কেন, আমি বলছি আমেরিকাতে এই মুহূর্তে ট্রাম্পের যে বিচারটা হচ্ছে, এটা ওই খালেদ মহিউদ্দিনের সার্ভের মতো আমেরিকারও খুব লেজিটিমেট সার্ভে বলছে এটা রাজনৈতিক উদ্দেশ্যে করা হচ্ছে, কিন্তু এটা আমেরিকাতে হচ্ছে। কিন্তু তাকে কিন্তু আমেরিকার ইতিহাসে প্রথম 20 মিনিট জেলে থাকতে হয়েছে। আমরা নিজেরা যখন আরেকটু ইয়াঙ্গার, তখন আল গোরের রাষ্ট্রপতি কেন হইতে পারলেন না, এটা কিন্তু 100% জাজমেন্ট হয়েছিল পার্টি লাইনে। রিপাবলিকানরা তখন মেজরিটি ছিল, ইনক্লুডিং দি চিফ জাস্টিস, আর ওনারা ছিলেন 3 জন। এই জন্য আমরা সবাই জানতাম রায়টা হবে পার্টি লাইনে, এবং আমরা দেখলামও রায়টা হইলো পার্টি লাইনে। কিছুদিন আগে আমাদের নিয়ে মানে মেয়েদের অ্যাবর্শন রাইট নিয়ে রায় হয়েছে পার্টি লাইনে, পলিটিক্যাল লাইনে, পলিসি লাইনে। সো এইগুলি হয়। আপনি আমাকে অনুমতি দিলে একটা প্রশ্ন করতে চাই। আর নাইবে, আপনি বলতেছেন যে রায় যে পার্টি লাইনে হয়, সেটি কিন্তু আসলে আমেরিকারও বাস্তবতা বা সারা পৃথিবীর ব্যস্ততা। কারণ আমেরিকার জাজরা ডেমোক্রেটিক ভাবে আমলে নিযুক্ত নাকি রিপাবলিকান আমলে নিযুক্ত, সেটা নিয়ে আসলে এই 9 জন সার্কিট জাজের মধ্যে কি আদেশ দিবে সেটা আসলে অনেকটা বোঝাও যায়। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ডক্টর ইউনূস সম্পর্কে বলেন যে ল উইল টেক ইটস ওন কোর্স, তখন কিন্তু আমরা বুঝি যে তিনি আসলে মিন করতেছেন যে ল উইল টেক অ্যাকচুয়ালি হিজ কোর্স, হার কোর্স।